ধন্যবাদ ডেইলি স্টারকে শুভেচ্ছা এরকম একটা আলোচনার আয়োজনের জন্য। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নেই, একটা ভুল বোঝাবুঝির কারণে আজকে আরেকটা মিটিং পড়ে গেছে আমার। আমি বলেই দৌড় দিব, কিন্তু আমি অনলাইনেই আলোচনাটা বাকি দুই আলোচকরা শুনবো এবং আমি চেষ্টা করব সেটা নিয়েও আমার প্রতিক্রিয়া লেখার জন্য বা বলার জন্য। তো আমি সংক্ষেপে কয়েকটা কথা বলি। যখন এই প্রোগ্রামটার একটা কার্ড নিমন্ত্রণপত্র আমি ফেসবুকে শেয়ার করলাম, তো আমার ফেসবুকে একজন আমাকে একটা প্রশ্ন করলেন, অরিন্দম সরকার, যে পাকিস্তান পর্ব বাঙালি হিন্দুর ভাষা প্রশ্ন এটা নিয়ে কেন আলোচনা হচ্ছে না। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে গত কয়েক সপ্তাহ ধরে দুটো অদ্ভুত কার্ড আমরা শেয়ার হতে দেখেছি। একটা করেছেন আমার এক খুব পছন্দের মানুষ অনু তারেক, তার ভ্রমণ এবং পাখি নিয়ে লেখা আমি খুব নিয়মিত পড়ি। তো তিনি দেখলাম একটা তালিকা শেয়ার করেছেন, সেই তালিকায় কতগুলো শব্দকে বাংলা না এরকম শব্দ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যেমন নয়া বন্দোবস্ত বলতে হবে নতুন বন্দোবস্ত, নতুন ব্যবস্থা, কিংবা ইনকিলাব জিন্দাবাদ এটা বলা যাবে না, বিপ্লব জয় হোক এরকম কিছুটা বলতে হবে। তার মানে হচ্ছে যে কতগুলো পরিচিত উর্দু শব্দ সেটা বাংলা না এই অভিধায় যাচ্ছে এবং কতগুলো শব্দ বিকল্প হিসাবে সেটাকে প্রচার করা হচ্ছে। এইটা খুব অতি সম্প্রতি, মানে আপনারা জানেন যে আমাদের এই মুহূর্তের রাজনৈতিক কারণেই এই প্রস্তাবগুলো আসছে এবং এই প্রস্তাবগুলোর মধ্যে আমি একবারে নাকচ করে দিচ্ছি না, আমি বলতে চাচ্ছি এর মধ্যে অনেকগুলো ভাষার বিষয়ক ভাবনার উপাদান আছে। 2012 সালে সাখাওয়াত টিপুর সাথে সমরেশ মজুমদার, খুবই গুরুত্বপূর্ণ একজন ঔপন্যাসিক ভারতের, তার একটা সাক্ষাৎকার পড়েছিলাম। সেখানে তিনি প্রায় কাছাকাছি এরকম একটা কথা বলেছিলেন যে বাংলাদেশে কোনো একটা ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্রের বিষয় হচ্ছে যে অল্প অল্প করে উর্দু শব্দ বাংলা ভাষার মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে এবং এটা তারা 71 সালের পরে করছে, কারণ 52 সালে তারা হেরে গেছিল। তো এটা কিন্তু ভাষা বিষয়ক একটা চিন্তার প্রতিনিধিত্ব করে। এই চিন্তার প্রতিনিধিত্ব করাটা হচ্ছে যে বাংলা ভাষা বিষয়ক একটা, আমি যেটাকে বলবো যে অতি জাতীয়তাবাদী একটা অবস্থান। অন্যদিকে বাংলা ভাষা বিষয়ে আরেকটা মুসলিম জাতীয়তাবাদী বলা যেতে পারে, এটাকে আমি আপনাকে ঠিক কী নামে বলবেন যেটা চাই না, সেই ভাষায় আবার সত্যি সত্যিই এমন অনেক শব্দের ব্যবহার থাকে যেটা আপনার কাছে বেশ অপরিচিত লাগবে, আপনি চিনতে পারবেন না, কিংবা মনে হবে আপনাকে অভ্যস্ত হতে হচ্ছে। তো বাংলা ভাষায় এইটা একটা অদ্ভুত ব্যাপার যে এই বিতর্কগুলো একসময় রাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ ছিল, এত বছর পরও এই বিতর্কগুলো ফিরে ফিরে আসছে। এবং এই যে পাকিস্তান পর্ব নিয়ে আজকে আমাদের আলোচনা করতে বলা হচ্ছে, কিন্তু এই আলোচনাগুলো আসলে ব্রিটিশ পর্বে তার একটা সূত্রপাত আমরা দেখব, পাকিস্তান পর্বে তার একটা বিশাল বিস্তৃতি দেখব এবং একটা বিরাট সব ভাষা বিতর্কের মধ্যে দিয়ে সেগুলো এগিয়েছে। এবং আজকেও দুর্বল হলেও ইতিহাসের ধারাবাহিকতায় সেই প্রশ্নগুলোর কি আমাদের আজ এখনও মোকাবিলা করতে হয়। কিন্তু আমি একটা এই বিষয়ে অনেক বছর আগে 2012-13 সালে একটা কাজ করতে গিয়ে আমার কাছে একটা অদ্ভুত ব্যাপার মনে হলো যে যখনই আমরা এই ভাষার এই উর্দু শব্দ ব্যবহার কিংবা সংস্কৃত শব্দ ব্যবহার এটা নিয়ে বিতর্কগুলো যখনই দেখি, আমরা একটা বিষয় ভুলে যাই। আমাদের সবসময় মনে হয় যে এটা বোধহয় একটা সাম্প্রদায়িকতার বিষয়। শুধু কিন্তু এটা সাম্প্রদায়িকতার বিষয় না, মানে এটা হিন্দু মুসলিম বিভাজনের বিষয় না, আরও একটা মজার বিভাজন আছে, সেটা হচ্ছে পূর্ব পশ্চিম বিভাজন। এবং এই বিভাজনটা এখন অনেকটা আড়াল হলেও এটাও হঠাৎ হঠাৎ জেগে ওঠে এবং এটারও একটা বেশ প্রবল শক্তি আছে। এই বিতর্কটা কত পুরনো আমি একটা উদাহরণ দিই, নমুনা দিলে বোঝা যাবে। এটা হচ্ছে ধরেন 1885 বা 86 সালে ঢাকা প্রকাশের একটা খবর। সো ঢাকা প্রকাশের খবরটা থেকে জানতে পারে যে সোমপ্রকাশ পত্রিকায়, এটা কলকাতার একটা বিখ্যাত বাংলা পত্রিকা, সেটাতে একটা লেখা ছাপা হয়েছিল। সেই লেখায় বলা হয়েছে যে পূর্ববঙ্গের ভাষা অশুদ্ধ, ফলে পূর্ববঙ্গের কেউ যদি গ্রন্থাদি লিখতে চান তাহলে পশ্চিমবঙ্গের কাউকে দিয়ে তিনি যেন সম্পাদনা করিয়ে নেন। তো এইটা একটা মজার সমস্যা, আপনি খেয়াল করেন যে এইখানে কিন্তু সাম্প্রদায়িকতার বা উর্দু ফার্সি শব্দের ব্যবহার বা অব্যবহার নিয়ে সমস্যাটা বলা হয়নি। সাধারণভাবে বলা হয়েছে ভাষার একটা ধরন, পূর্ববাংলায় যেটা ব্যবহৃত হয় সেটা শুদ্ধ না, সেটা অশুদ্ধ। তো ঢাকা প্রকাশ এটা বিষয়ে বিরাট আপত্তি করেছে এবং ঢাকা প্রকাশ বলার চেষ্টা করেছে যে এই যে ভাষার যে একটা মানদণ্ড ঠিক করা, এইটা ঠিক করার অধিকারটা সোমপ্রকাশকে কিংবা পশ্চিমবঙ্গবাসীদেরকে কে দিচ্ছে। তারা বরং একটা গণতান্ত্রিক ভাষার চর্চার দাবি করছেন যে ভাষা তো গণতান্ত্রিকভাবে নানান রকম রূপ নিয়েও বিকশিত হতে পারে। আসলে পারে কিনা সেটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যদি সবগুলো ভাষার প্রকরণের সমান অধিকারও দিতে চাই,
আমি কোনো সমাধান দিচ্ছি না, আমি আপনাদের জন্য মজার কতগুলো সমস্যা তুলে দিয়ে আজকে পালিয়ে যাওয়ার চেষ্টা করব। ভাষা এবং যেটাকে ইংরেজিতে ডায়ালেক্ট বলে, বাংলায় উপভাষা বলতে আসলে একটু অস্বস্তি লাগে আমার, বরং বলতে পারি যে এক একটা কথ্য ভাষা। এই যে প্রমিত ভাষা এবং এক একটা কথ্য ভাষার মধ্যে পার্থক্য কী, এটা খুব মজার একটা সংজ্ঞা আছে এই বিষয়ে। যে একটা প্রমিত ভাষা হচ্ছে যার পিছনে একটা সেনাবাহিনী, একটা নৌবাহিনী আছে। এই কথাটার তাৎপর্য হচ্ছে যে আসলে অর্থনীতি বা রাজনীতির কেন্দ্রে থাকে যে ভূখণ্ড, যার কোনো না কোনো সকলের দৃষ্টি আকর্ষণ করার বাড়তি সাধ্য আছে, সেই আসলে প্রমিত ভাষা হিসেবে আগে কিংবা পরে স্বীকৃত হয়। তো এইটা ভাষাবিজ্ঞানীরা বহুবার ব্যবহার করেন, এর মধ্যে একটা অনেক সত্যতা আছে, আমরা এটা বুঝি। যে কারণে কলকাতার ভাষা একসময় খুব, এখন ঢাকার ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কিন্তু এই ভাষাটার একটা সমস্যা হচ্ছে, আপনারা একটা জিনিস খেয়াল করেন যে নদিয়া ওই অর্থে যে ভাষাটাকে মান বাংলা হিসেবে বলা হয়, সেই ভাষাটা কিন্তু কখনো ঠিক আমাদের চেনার সময় সেটা রাজধানী ছিল না। তাহলে নদিয়ার ভাষার এই শক্তিটা কোত্থেকে আসলো? সেটা কিন্তু সামরিক শক্তির জোরে হয় নাই, সেটা অর্থনৈতিক শক্তির জোরে হয় না, সেটা হচ্ছে প্রধানত আসলে একটা ধর্মের কারণে। বৈষ্ণব ধর্ম, চৈতন্য মহাপ্রভু এত জনপ্রিয় হলেন গোটা বাংলা জুড়ে যে ময়মনসিংহের একজন কবিও একটা প্রমিত বাংলায় তাকে নিয়ে কবিতা লেখার চেষ্টা করছে, কিংবা যে ধর্মচর্চাটা সে করছে, যে গানগুলো তৈরি করছে, সেটার মধ্যে একটা মান ভাষা, কারণ সে গোটা দেশে পরিচিত হতে চায়। এবং আপনি খেয়াল করবেন যে চৈতন্য মহাপ্রভুর জীবনীর মধ্যে সিলেটের, যে সিলেট ছিল তার পূর্বপুরুষের জন্মস্থান, সেই সিলেটের ভাষাকে কটূক্তি করে বাঙালের কদরথেন হাসিয়া হাসিয়া, এবং এই যে মানে পূর্ব বাংলার বোল কিংবা সিলেটের বোলকে নকল করে প্রভু মস্করা করছেন, এরকম উক্তি আছে, যেটা আমরা জানি না, যেটা আমি ধরে নিচ্ছি যে এটা চৈতন্যদেব এটা করেন নাই, কিন্তু তার জীবনীকাররা এটা কেন করার দরকার মনে করছেন এই কারণেই যে একটা প্রমিত মান গোটা দেশে চাপিয়ে দেওয়াটা শুধু অর্থনীতির জন্য না, এমনকি ধর্ম প্রচারের জন্যও দরকার। ফলে মধ্যযুগে আমরা দেখব যে হিন্দু মুসলমান নির্বিশেষে তার মধ্যে যেমন প্রচুর আঞ্চলিক ছাপ রয়েছে, একইভাবে অনেক ক্ষেত্রেই চেষ্টাটা রয়েছে একটা প্রমিত মান অনুসরণ করারও। কিন্তু আমরা যদি এই যে মানে ব্রিটিশ ভারতে যে সংকটটা আমরা দেখলাম পূর্ব বাংলা পশ্চিম বাংলার ভাষা, তার সাথে সাথে কিন্তু ওই সময়টাতে যেটার বিষয় নিশ্চয়ই আগের সপ্তাহে আলোচনা হয়েছে, যে বাংলা ভাষার একটা সংস্কৃতায়নের একটা যে চেষ্টা চলেছিল ফোর্ট উইলিয়াম কলেজ থেকে, যেটার কারণে আপনি দেখবেন ফোর্ট উইলিয়াম কলেজের যে সাহিত্য, সেটাকে আমরা প্রায় পড়তে পারি না, খুবই দুর্বোধ্য সংস্কৃত শব্দে সেগুলো লেখা। কিন্তু খুব মজার ব্যাপার যে মধ্যযুগের সৈয়দ সুলতানের লেখা কবিতা আপনি পড়তে পারবেন, শাহ মোহাম্মদ সগিরের লেখার বেশিরভাগ লাইন, বাক্য, পংক্তি আপনার কাছে বেশ বোধগম্য মনে হবে। কারণ আসলে বাংলা ভাষার যে স্বাভাবিক ধরন, যার মধ্যে প্রচুর সংস্কৃত শব্দ আছে, নিরঞ্জনও যেমন আছে, সেই রকম মুসলমানদের উপাসনার বহু শব্দ ওখানে আছে, তাতে কিন্তু আপনার সেটা পড়তে সমস্যা হয় না, কারণ এই মিলন এবং সমন্বয়ের মধ্য দিয়ে বাংলা ভাষার গতিপথটা এগিয়েছে। তো এই যে বাঙালি মুসলমানের কথা যদি আমরা বলতে যাই, যে সে কতগুলো ভাষা নিয়ে কতগুলো দ্বিধা এবং সংকটের যুগ পার হয়েছে, সেইগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আমি উদ্ধৃত করার চেষ্টা করি হচ্ছে আব্দুল করিম সাহিত্য বিশারদকে। তিনি তার স্মৃতিকথায় লিখছেন যে শৈশবে যখন পুঁথি পড়া হতো, তার শৈশবে যখন পুঁথি পড়া হতো, তার মনে হতো যে এই কত মধুর, যে আলাওলের পুঁথি বিশেষভাবে তার পছন্দ ছিল, খুবই পছন্দ করতেন তিনি এটা শুনতে। কিন্তু এই অসাধারণ যে ভাষা, পুঁথি, এগুলোর যে গল্প, সেটা আমার ভাষা না। আমি যেহেতু মুসলমান, ফলে আমার ভাষা হচ্ছে উর্দু, কারণ বাংলা মুসলমানের ভাষা না। এটাই ছিল আব্দুল করিম সাহিত্য বিশারদের মতে ওই সময়টাতে একটা প্রচলিত জ্ঞান, প্রচলিত ধারণা, যে মুসলমানকে সাহিত্য রচনা করতে হবে তাহলে উর্দুতে। এবং সাহিত্য বিশারদ নিজে যখন আবিষ্কার করলেন, এটা বাংলা সাহিত্যের সাহিত্য বিশারদের একটা গুরুত্বপূর্ণ অবদান, যে আলাওল আসলে মধ্যযুগের কবি, উনি সাম্প্রতিককালের না, এবং মধ্যযুগে বাঙালি মুসলমান একটা বিরাট সাহিত্য ভাণ্ডার তৈরি করেছে। এইটা আমরা আজকে হয়তো আব্দুল করিম সাহিত্য বিশারদের তাৎপর্যটা বুঝতে পারবো না, কিন্তু সমকালীন বাঙালি মুসলমানের কাছে এটা একটা বিশাল অনুপ্রেরণাদায়ী ঘটনা ছিল, কারণ সে একটা দ্বন্দ্বের মধ্যে ছিল, একটা আত্মগ্লানি এবং সংকটের মধ্যে। যে ভাষাটা সে জানে, যে ভাষাটা তার পছন্দের, যেটা তার মাতৃভাষা, সেটা তার ভাষা না।
তাকে শিখতে হবে, তার রাষ্ট্র কায়েম করতে হবে ভিন্ন একটা ভাষার। এটা তার জন্য একটা বিরাট সংকটের ব্যাপার ছিল। এই সংকট দূর করতে আব্দুল করিম সাহিত্য বিশারদের এই উদ্ঘাটনটা একটা বিরাট ভূমিকা রেখেছিল। এই যে পূর্ববঙ্গের ভাষা, পশ্চিমবঙ্গের ভাষা, হিন্দুর ভাষা, মুসলমানের ভাষা, এইটা অনুতারে আমরা যে তালিকাটা বললাম যে নয়া বন্দোবস্ত, আপনি খেয়াল করেন ওখানে ওই তালিকাটার মধ্যে বলা হচ্ছে যে বন্দোবস্ত বাংলা না। কিন্তু আপনি খুব সহজে একটু ভাববেন যে চিরস্থায়ী বন্দোবস্ত বললে কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন ওই জমিদারি প্রথা প্রবর্তনের কথা বলা হচ্ছে, এবং ওইখানে অন্য কিছুতে কিন্তু চলবে না। এবং চিরস্থায়ী বন্দোবস্তকে যদি আপনি চিরস্থায়ী ব্যবস্থা বললে হবে না, বন্দোবস্ত একটা সেটেলমেন্ট। তো এই যে একটা নির্দিষ্ট অর্থে ভিন্ন দেশের একটা শব্দ ব্যবহৃত হতে পারে, ব্যবহৃত হয়, এবং সেটা একটা পরিভাষাগত মর্যাদা লাভ করে, এই কথাটা আমি শিখেছিলাম বদরুদ্দীন ওমরের কাছে। তার কাছে আমি এই কারণে কৃতজ্ঞ যে তিনি একদিন একটা অদ্ভুত একটা ধারণা আমাদের সামনে হাজির করলেন যে আমরা রাষ্ট্রভাষা আন্দোলন করেছি বলে উর্দু আরবিকে আমাদের দেশের বিদ্বজ্জনদের একটা বড় অংশ পরিত্যাগ করে একটা প্রবণতা শুরু করলেন, আর আমরা মুসলমান বলে সংস্কৃত পরিভাষাগুলোকে পরিত্যাগ করার একটা চর্চা শুরু হলো। এই দুটো প্রবণতাই আমাদের বাংলা ভাষাকে ক্রমশ দুর্বল করছে, দিনহীন করছে। কারণ আপনি সবচেয়ে ভালো পরিভাষা খুঁজে পাবেন যে ভাষাগুলো ঐতিহাসিকভাবে আপনার মননকে গঠন করেছে, আপনার ইতিহাসকে গঠন করেছে। উর্দু, আরবি, ফার্সি, সংস্কৃত সেই কারণেই আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সকলের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষা, এবং কোনোটাকে বাদ দেওয়ার চিন্তাটাই হচ্ছে একটা সংকীর্ণতার জায়গায়। তো যাই হোক, আপনারা খেয়াল করবেন যে আবুল মনসুর আহমেদকে নিয়ে অনেক নিন্দা হয়, কারণ তিনি প্রচুর আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছেন, এবং সেই শব্দগুলো আসলে আবুল মনসুর আহমেদের শব্দের একটা তালিকা আমি ছাত্র বয়সে নিজের জন্য করেছিলাম। অনেকগুলো শব্দ আমি চিনি না, এবং আমার ধারণা যে কোনো কোনো জায়গাতে তিনি এটা আরোপ করেছিলেন ভাষার উপরে। কিন্তু আবুল মনসুর আহমেদের সমান কিংবা হয়তো তার চাইতে বেশি আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছেন কাজী নজরুল ইসলাম। আপনারা দেখবেন কাজী নজরুল ইসলামকে নিয়ে আপত্তিটা কখনো করা হয় না, যে তিনি তো বাংলা ভাষায় আরবি ফার্সি শব্দ ব্যবহার করছেন। কাজী নজরুল ইসলামের বহু শব্দ আমি অন্তত মানে জানি না। কিন্তু সাহিত্যের এটাই সৌন্দর্য, আপনি নিশ্চিত থাকেন খুব গুরুত্বপূর্ণ সব সাহিত্য, ইংরেজি সাহিত্যকর্ম পড়তে ইংরেজি ভাষাভাষী মানুষদেরও ডিকশনারি দেখতে হয়, অভিধান দেখতে হয়। কারণ সাহিত্য শুধু জানার মধ্যে সীমিত থাকে না, সে আপনাকে জানার বাইরেও নিয়মিতভাবে ঠেলে দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সে সৌন্দর্যটা নির্মাণ করতে পেরেছে কিনা। নজরুল সফল, কিন্তু এই সাফল্যের কারণে তিনি সমালোচনা মুক্ত ছিলেন না। এটা ছিলেন নজরুলের রাজনৈতিক মতিগতিটা কি, এটা নিয়ে সবাই নিশ্চিত যে নজরুল অসাম্প্রদায়িক, নজরুলকে নিয়ে সে কারণে কোনো সমস্যা নাই। কিন্তু আবুল মনসুর আহমেদ যদি একটা প্রশ্ন তুলছেন যে মুসলমান তার ভাষার অধিকারের জায়গা থেকে বঞ্চিত হচ্ছে, কিংবা পূর্ববঙ্গ তার ভাষার অধিকারের জায়গা থেকে বঞ্চিত হচ্ছেন, কারণ ওই যে ভাষা আর সাথে উপভাষার কিংবা প্রকরণের পার্থক্য হচ্ছে ক্ষমতা, এইটা তো আবুল মনসুর মানতে চান না। এবং আবুল মনসুর মনে করেন যে পূর্ববঙ্গই কেন্দ্র হতে পারে, হওয়া উচিত, এখানেই সংখ্যাগরিষ্ঠ মানুষের বাস, এবং আবার এই সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। ফলে তিনি যে নতুন প্রশ্নগুলো তুলছেন সেটা সমাধান আমি দিতে যাচ্ছি না, কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই প্রশ্নটা তোলার ছিল তার জন্য অত্যন্ত গুরুতর একটা অপরাধ, এবং সেই কারণে আজীবন এই ভদ্রলোক অনেক নিন্দিত হয়েছেন। কিন্তু আবুল মনসুর আহমেদের, এটাও আমি আমার সমাধান হিসেবে বলছি না, আবুল মনসুর আহমেদের দেওয়া সমাধান হিসেবে বলছি। আপনারা দেখবেন যে ভাষা প্রশ্নের ফয়সালা হিসেবে পাকিস্তান আমলে তিনি একটা অসাধারণ প্রবন্ধ লিখেছিলেন। অসাধারণ বলে বোধহয় আমি আমার পক্ষপাত জানাই ফেললাম। যাই হোক, এই প্রবন্ধে আবুল মনসুর আহমেদ বলছেন যে পশ্চিমবঙ্গের পত্রিকায় একটা খবর এইভাবে লেখা হয়, পূর্ববঙ্গের একটা পত্রিকায় এইভাবে খবর লেখা হয়, এবং দুটার মধ্যেই দুটা কৃত্রিমতা আছে, কিন্তু আমরা একটা মধ্যবর্তী পথ নিতে পারি। এবং আবুল মনসুর আহমেদ কিন্তু খাঁটি পূর্ববঙ্গের যে প্রকরণ এবং খাঁটি পশ্চিমবঙ্গের প্রকরণ দুইটার মাত নির্দেশ করেছিলেন। আমার কাছে এই মুহূর্তে ওটার উদ্ধৃত দিতে পারলে খুব ভালো হতো। আপনারা অবাক হয়ে দেখবেন আমরা আজকে এই 2020 সালে আমি যে ভাষায় আলোচনাটা করছি কাছাকাছি একটা সমাধানে তিনি দিয়েছিলেন। আমার কাছে এই কারণে মনে হয় যে ভাষা সমস্যারই সমাধানের পথটা আসলেই আরেকটা আরবি শব্দ ব্যবহার করি, সিরাতুল মুস্তাকিমে যাওয়া, একটা সরল মাঝামাঝি পথে যাওয়া। এবং এই প্রশ্নে, আমরা রাজনীতির প্রশ্নে আমাদের চরম হওয়া উচিত, কারণ রাজনীতি একটা দার্শনিক পথ, এবং ওইখানে আপনি যা মনে করেন সেইখানেই আপনার স্থিত হওয়া উচিত। কিন্তু এই ভাষার মতো প্রশ্নগুলোতে আপনার হওয়া উচিত মাঝখানের গ্রহণযোগ্য পথটাকে সন্ধান করা। এবং এই জায়গা থেকে আমি আবার এই কাজী নজরুল ইসলামের এখানে যাই, যে 1928 সালে বোধহয় সম্ভবত কাজী নজরুল সওগাত পত্রিকায় যুক্ত হন। তো সওগাতে যুক্ত হওয়ার পরে এটা নাসিরুদ্দিন সাহেব তার স্মৃতিকথা এই কথাটা লিখেছেন
যে তিনি নজরুলকে অনুরোধ করেন, নজরুলের কবিতার মধ্যে তার আগেও ইসলাম ধর্ম বিষয়ক অনেকগুলো কবিতা তার আছে, কিন্তু এই মোহাম্মদ নাসিরুদ্দিন তাকে অনুরোধ করেন যে পাকিস্তান আন্দোলন ধীরে ধীরে শক্তিশালী হতে যাচ্ছে, হচ্ছেও একভাবে, তখন আসলে খুব সূত্রপাত প্রাথমিক অবস্থার মধ্যে শুরু। তো উনি অনুরোধ করছেন যে আপনি যেন মুসলমানদের ধর্ম, সংস্কৃতি, কৃষ্টি এগুলো নিয়ে বেশি বেশি করে কবিতা লেখেন। তো নজরুল ইসলাম তাকে বলছে যে সাহিত্যের মধ্যে আবার সাম্প্রদায়িক প্রশ্ন, ধর্মের প্রশ্ন কেন টেনে আনতেছেন? তো নাসিরুদ্দিন তাকে বলছে যে কিন্তু আপনার কবিতায় যখন হিন্দু ধর্মের এই রূপ বৈচিত্র্য আসে, পূজা অর্চনা আসে, দেবদেবী আসে, সেটা তো অসাধারণ সাহিত্য তৈরি হয়। একই রকম সাহিত্য তো মুসলমানের ধর্মগুলোকে নিয়ে হওয়া সম্ভব, আপনি সেটাকে উপেক্ষা করবেন কেন? তারাই তো বাঙালি জনগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠ অংশ। তো আপনি যে মজলুমকে নিয়ে কবিতা লিখতে চান, সেই মজলুম তো আসলে সংখ্যাগরিষ্ঠ কৃষক, তার ভাষা কেন চাপা পড়ে থাকবে? এবং নজরুল সেটাতে, নাসিরুদ্দিনের ভাষ্যমতে নজরুল সেটাতে সম্মত হন, তার যুক্তি তার কাছে গ্রহণযোগ্য মনে হয়। কিন্তু তিনি আবার সাথে সাথে বলেন যে কিন্তু আমি সাম্প্রদায়িকতা বা ধর্মীয় প্রশ্নকে আমার সাহিত্যের বিষয় করতে পারবো না, আমি ধর্ম নিয়ে কিংবা এই তাদের ধর্মীয় অনুভূতিগুলো নিয়ে আমি সাহিত্য তৈরি করতে রাজি আছি। এটার মধ্যে থেকে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আসে, নজরুল সকলের ভাষা, সকলের রীতিকে প্রকাশ করতে চাইছিলেন, কিন্তু কোনো একটা অংশে বন্দী হতে চান নাই। আমার মনে হয় যে এটা পূর্ব পশ্চিমের ভাষা যদি হয় কিংবা হিন্দু মুসলমানের ভাষার প্রকরণগুলো হয়, সেই ক্ষেত্রে এই গ্রহণযোগ্য মধ্যবর্তী জায়গাতে থাকাই ভালো, উগ্রতাটা বিপজ্জনক। বাংলা ভাষা নিয়ে কিন্তু একটা সংকট তৈরি হয়েছিল 1940-এর দশকে, যে এই বিষয়গুলো এত গুরুতর একটা জায়গায় যাচ্ছিল যে দুটো আলাদা প্রকরণ তৈরি হবে কিনা, বাংলা ভাষা হিন্দু বাংলা এবং মুসলিম বাংলায় বিভাজিত হবে কিনা, এই রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এসছিল। আমি কায়কোবাদ সাহেবের, আমাদের বিখ্যাত কবি কায়কোবাদ, তার একটা বক্তৃতার কথা বলতে পারি। তিনি, পাকিস্তান তখনও প্রতিষ্ঠা হয়নি, কিন্তু পাকিস্তান বিষয়ক একটা সেমিনারে বক্তা হিসাবে বলতেছিলেন আত্মপক্ষ সমর্থন করে, যে অনেকেই বলেন কায়কোবাদের কবিতায় কেন মুসলমান শব্দ নাই, মানে ইসলামী শব্দ বলে যেগুলোকে বোঝানো হয় সেগুলো কেন নাই। তো তিনি তখন বলতেছেন যে উনি যখন কবিতা লেখা শুরু করেন তখন মীর মোশাররফ হোসেন ছাড়া মুসলমানদের মধ্যে কেউ বাংলায় লিখতেন না, তেমন কেউ লিখতেন না। ফলে কায়কোবাদকে পরীক্ষা দিতে হয়েছে যে তিনি, তার ভাষায় যেন কোনো পেঁয়াজ রসুনের গন্ধ না আসে, তার ভাষা যেন একদম খাঁটি বাংলা হয়। এই খাঁটি বাংলা শব্দটার মধ্যে একটা সমস্যা আছে, কিন্তু যাই হোক সকলের কাছে গ্রহণযোগ্য একটা বাংলা হয়, সেই রকম পরীক্ষা তাকে দিতে হয়েছে। এবং কায়কোবাদ আশ্বস্ত করছেন তার সামনের তরুণ পাকিস্তান সমর্থক তরুণদের যে কিন্তু আপনাদের সময় এই সমস্যাটা আর নাই, এখন অজস্র মানুষ লিখতেছেন, মুসলমান পরিভাষাগুলো ব্যবহার করতেছেন, ফলে আমাদেরকে যে পরীক্ষা দিতে হয়েছে সেই পরীক্ষাটা আপনাদেরকে দিতে হচ্ছে না। কিন্তু অন্যদিকে এই যে পাকিস্তান আন্দোলনকে কেন্দ্র করে যে বিপুল পরিমাণ আরবি ফার্সি শব্দের আবির্ভাব বা ব্যবহার আমরা এখানে দেখলাম, এবং তার বিপরীতে আবার বাংলা ভাষাকে সংস্কৃতায়িত করারও একটা চেষ্টা চলল, এইটার ফলাফল হচ্ছে যে খুব বিখ্যাত একজন ভাষাবিদ সুনীতি কুমার, তিনি তার একটা প্রবন্ধে পাকিস্তান গঠনের আগেই আশঙ্কা প্রকাশ করলেন যে বাংলা ভাষা অচিরে দুইটা আলাদা বাংলা ভাষায় পরিণত হবে। যেমন উর্দু এবং হিন্দি দুইটা আলাদা ভাষা একই ভাষা থেকে তৈরি হয়ে আলাদা ভাষায় পরিণত হচ্ছে, বাংলাও সেটা হবে, সেটা কিন্তু ঘটে নাই। বরং বাংলা ভাষার কোনো একটা অন্তর্বর্তী একটা শক্তি এই ভাষাটাকে একটা জায়গায় রেখেছে। তো আমার কাছে যে বিষয়টা মনে হয় যে এই যে যখন আমি যেটা শুরুতেই বললাম যে সমরেশ মজুমদার তিনি একটা চক্রান্তের কথা বলছেন যে উর্দু শব্দ বাংলা ভাষায় চলে এসে তিনি উদাহরণ দিয়েছিলেন একটা মজার সমস্যা শব্দকে, এবং এই জন্য আমি আমার ওই বিষয়ক প্রবন্ধটার নামই আসলে এটা ওই শব্দটা দিয়ে রেখেছিলাম। তিনি বলছিলেন যে ওই দিন পত্রিকা খুলে তিনি দেখতে পাচ্ছেন 400 বাংলাদেশিকে জিম্মি করা হয়েছে লিবিয়াতে। জিম্মি তো বাংলা শব্দ না, তাহলে ওর বদলে লিখতে হবে পণবন্দি। এখন পূর্ববঙ্গের যে কোনো সংবাদকর্মী আসলে এটা শুনে হেসে ফেলবে যে পণবন্দি করেছে লিবিয়াতে, কিন্তু আসলে তো সে জিম্মি করে অভ্যস্ত। কিন্তু সমরেশ মজুমদার দাবি করছেন যে জিম্মি শব্দটা যেহেতু বাংলায় নাই, এবং ওটার প্রমাণ হিসেবে তিনি বলছেন পশ্চিমবঙ্গে এই শব্দটা কেউ ব্যবহার করে না, ফলে এই শব্দটা ওই চক্রান্তের ফল। অন্যদিকে বাংলাদেশের যে কোনো মানুষ জানে যে জিম্মি শব্দটা একটা সুনির্দিষ্ট মানে আছে এবং এইটা ব্যবহার করার কোনো সমস্যা নাই।
এবং আমি রবীন্দ্রনাথ ঘেঁটে দেখলাম যে রবীন্দ্রনাথ নিজেও জিম্মি শব্দটা ব্যবহার করেছেন, যে যদি কেউ এই কপালকুণ্ডলা বলেন যে তারপরে কি হলো, তারপরে কি হলো, তখন তাকে দামোদর মুখোপাধ্যায় বলে তখনকার দিনের ইমদাদুল হক মিলন ছিলেন, দামোদর মুখোপাধ্যায়, যে তখন তাকে দামোদর মুখোপাধ্যায়ের জিম্মাতে ছেড়ে দিতে হবে, কারণ উনি সব কিছু বুঝায় বলেন। সো এই যে জিম্মা শব্দ রবীন্দ্রনাথ ব্যবহার করতেছেন, কিন্তু সে শুদ্ধ হতে পারছে না। এইটা কিন্তু ওই সংকটের জায়গা, যেটা একটা আমি বলবো যে এটার মধ্যে একটা রাজনৈতিক এবং একটা অর্থনৈতিক একটা চাপিয়ে দেওয়ার প্রবণতা সম্ভবত এটার মধ্যে থাকে। আমি একদমই শেষ করে আনি একটা কথা বলে। একটা বিষয় হচ্ছে যে আমাদের এই জিনিসটা মনে রাখা দরকার যে ভাষার একটা গতিশীলতা থাকে এবং সকল ভাষার কেন্দ্র সবসময় পরিবর্তনশীল হতে থাকে যদি তার রাজধানী বদলায়, যদি তার অর্থনীতির কেন্দ্র বদলায়। ফার্সি ভাষার কেন্দ্র এরকম বহুবার বদলেছে, ইংরেজি ভাষার কেন্দ্র বহুবার বদলেছে, এবং জার্মান ভাষার কেন্দ্র, বাংলা ভাষাতেও এইরকম একটা বদল আমরা দেখতে পাচ্ছি। আবুল মনসুর আহমেদ বাঙালি জাতির আত্মার সন্ধানে নামে বা কাছাকাছি নামের একটা প্রবন্ধের মধ্যে এই বিষয়ে একটা অসাধারণ আলোচনা করেছিলেন। তিনি বলছেন যে বাংলা ভাষার কেন্দ্র সত্যি সত্যি পশ্চিমবঙ্গে ছিল এবং তার আধিপত্য আমরা মেনে নিয়েছি, কিন্তু রাজনৈতিক কারণে, অর্থনৈতিক কারণে পূর্ববঙ্গই এখন বাংলা ভাষার কেন্দ্র, যেহেতু তার অর্থনীতি এবং তার রাজনীতির কেন্দ্র। ফলে বাংলা ভাষার একটা স্বাভাবিক আধিপত্য ধীরে ধীরে তৈরি হবে। কিন্তু এইটা বলার সময় আমাদের একই সাথে মনে রাখাটা দরকার যে বিচ্ছেদের সাথে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে ধারাবাহিকতা। যেভাবে আমরা পূর্ব বাংলার নানান ভাষা বৈশিষ্ট্যকে আত্মীকৃত করেছি বাংলা ভাষার মধ্যে, একই সাথে সে যদি তার যে ঐতিহাসিক ধারাবাহিকতা, তার কবিতার, তার গানের এবং তার ভাষার রীতির, সেইটা যদি সে ধরে না রাখে, একটা ভয়ঙ্কর রকম ভাষাগত বিপর্যয়ের সম্ভাবনা তৈরি হয়। কিন্তু আমি মোটামুটি নিশ্চিত যে বাংলা ভাষার বিষয় এই যে আলোচনাগুলো যারা করেন, যারা এই কি বলবো এটাকে, যারা স্বকীয়তা তৈরির নামে ধারাবাহিকতাকে পুরোটা উড়িয়ে দিতে চান, তারা আসলে একটা বিপর্যয়ের ডাক দেন, কিন্তু তারা এই বিপর্যয়ের ডাকে সফল হবেন না। সবচেয়ে বড় কথা আমার কাছে সেই কারণে যে ওই সিরাতুল মুস্তাকিমে যাওয়া একটা ভারসাম্য আনা, যে ভারসাম্যের মধ্যে দিয়ে আমরা একই সাথে আমাদের ঐতিহ্যকে সংরক্ষণ করতে পারবো, অন্যদিকে বাংলা ভাষার আজকের প্রকাশের জন্য যে শব্দটা তার দরকার সেই শব্দটাকে সে ব্যবহার করতে পারবে। এ বিষয়ে ছোট্ট একটা উদাহরণ দেই, যে সবুজপত্রের সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী। ওনার একটা বিখ্যাত প্রবন্ধ দেখবেন যে পূর্ববঙ্গ থেকে কেউ একজন তাকে একটা, আমাদের এখনকার অর্থে লিটল ম্যাগ পাঠাইছেন, হ্যাঁ, তো ওইটা নিয়ে প্রমথ চৌধুরী বলতেছেন যে ওইখানে একটা প্রবন্ধের মধ্যে দুটো শব্দ ব্যবহার নিয়ে তার খুব আপত্তি। একটা করছেন সাহিত্যিক শব্দটা নিয়ে, বলছেন যে এই অনেক লোকের ধারণা যে সংস্কৃত ভাষার উপরে বলৎকার করলে স্নিক যুক্ত করছে ফলে এটা শুদ্ধ হচ্ছে, কিন্তু এই সাহিত্যিক শব্দটা শুদ্ধ না, বাংলা এবং সংস্কৃত ব্যাকরণ মতে। এটা প্রমথ চৌধুরী রায় দিচ্ছেন 1912-13 সালের দিকে, কিন্তু সাহিত্যিক শব্দটা ছাড়া আজকে আপনি আর কথা বলতে পারবেন না। আর উনি বলতেছেন যে ভাষাভাষী শুনিলে হাসাহাসি করিতে ইচ্ছা করে। আজকে কিন্তু ভাষাভাষী শুনে আমরা হাসি না, ফলে ভাষাকে প্রতি মুহূর্তের, প্রতিদিনের রাজনীতির, সমাজের নিয়মের চাহিদা মেটাতে হয়। কিন্তু একই সাথে এই প্রমথ চৌধুরীর ধারাবাহিকতা, রবীন্দ্রনাথের ধারাবাহিকতা, আলাওলের ধারাবাহিকতা, এইটাকে ভুলে গেলে কিংবা উচ্ছেদ করার চেষ্টা করলেও আমরা খুব বিপদে পড়বো। তখন আমাদেরকে অনুবীক্ষণ বাদ দিতে হবে, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ বাদ দিয়ে দিতে হবে, সেরকম বিপর্যয়ে আমরা যেতে পারবো না। এবং ওই জায়গা থেকেই জাস্ট এই কথাটা বলি, শেষ করি, যে প্রথম যে প্রশ্নটা আমাদের এসেছিল যে কেন তাহলে এই বাঙালি মুসলমানের ভাষার প্রশ্নটা নিয়ে আমাদের আলোচনা করতে হয়, কারণ এইটার কতগুলো রাজনৈতিক, ঐতিহাসিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপট আছে। এই স্বল্প পরিসরে সেই আলোচনাগুলো সম্ভব না, কিন্তু আসলেই ভাষার সবগুলো প্রশ্ন, এটা গভীর সব অর্থনৈতিক নিয়ম, রাজধানী কোনখানে হচ্ছে, সম্পদ কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে, সেইগুলোর নিয়মে আবর্তিত হয়েছে। একই সাথে আবার কৃষক জনগোষ্ঠী যে গান তৈরি করছেন, যে সঙ্গীত তৈরি করছেন, যে কবিতা তৈরি করছেন, তাও একটা বিকল্প শক্তি তৈরি করছে। ফলে ভাষার ইতিহাস শুধু দরবারে খোঁজা যাবে না, রাজধানীতে খোঁজা যাবে না। যে জীবন্ত মানুষ ভাষাটা তৈরি করেন, চর্চা করেন, আজকেও বাঁচিয়ে রাখেন এবং তার সন্তানকে আজকেও বাংলা ভাষাতেই শিক্ষা দেন, তার ইতিহাসের মধ্যে খুঁজতে হবে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ মন দিয়ে শোনার জন্য।